নির্বাচনকালীন সরকার নিয়ে পরস্পর বিরোধী অবস্থানে বিএনপি ও জামাত। গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার পরিপন্থী বলছে নাগরিক কমিটি। রাজনৈতিক দল গঠনের সাথে যদি এই সরকারের সম্পৃক্ততা থাকে তাহলে তো এই সরকার নিরপেক্ষতা হারাবে। এই সরকারের নিরপেক্ষতা কোন কোন দিক থেকে প্রশ্নবোধক হচ্ছে সেটা আমি মনে করি পরিষ্কার হলেই আর বেশি বিভ্রান্তি হবে না। কমিশনগুলো প্রপোজালগুলো যেগুলো আসছে এগুলোকে ইমপ্লিমেন্টেশনের দিকে যাওয়া উচিত, যাতে করে আমরা গণপরিষদের দিকে মুভ করতে পারি। এলডিসি উত্তরণের পরও বাংলাদেশকে সুবিধা দেওয়ার আশ্বাস বিশ্ব বাণিজ্য সংস্থার। দাভোসে প্রধান উপদেষ্টার সঙ্গে মহাপরিচালকের বৈঠক। হাসপাতাল ছেড়ে তারেকের বাসায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। শারীরিক অবস্থার উন্নতি হয়েছে জানালেন চিকিৎসক। যুক্তরাষ্ট্রে ৫ শতাধিক অবৈধ অভিবাসী আটক, নিজ দেশে ফেরত হাজারের বেশি। ট্রাম্পের কঠোর অবস্থানে সীমান্তে অপরাধ বাড়ার শঙ্কা। স্বাগত। এখন বাণিজ্যে পুরো আয়োজনের সঙ্গে আছে উজ্জ্বল হাফিজ। জুলাই ঘোষণাপত্রের অস্পষ্টতা ও সরকারি পৃষ্ঠপোষকতায় শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দল গঠনের আশঙ্কা থেকেই নির্বাচনকালে নিরপেক্ষ সরকারের দাবি জানিয়েছে বিএনপি। আর এই মুহূর্তে নির্বাচনকালে নিরপেক্ষ সরকারের কোনো প্রয়োজন দেখছে না জামায়াতে ইসলামী। আর বিএনপির দাবিকে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার বিরুদ্ধচারণ উল্লেখ করে গণপরিষদ নির্বাচনের মাধ্যমেই দেশের রাজনীতিতে সমতা ফিরবে বলে মনে করছে জাতীয় নাগরিক কমিটি। আরও জানাচ্ছেন জাওয়াদ মাহমুদ। অন্তর্বর্তীকালীন সরকার যদি নিরপেক্ষ না থাকে তাহলে একটা নিরপেক্ষ সরকার দরকার হবে নির্বাচনের সময়। জাতীয় সংসদ নির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচনের ডামাডোলে রাজনীতির ময়দানে নতুন করে আলোচনা বিএনপির নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের দাবি। বেশ কিছু বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষতা পালন করতে পারছেন না। মির্জা ফখরুলের বক্তব্যের পর জবাব আসে উপদেষ্টা নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সহ জুলাই গণ অভ্যুত্থানের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তরুণ নেতাদের পক্ষ থেকে। বিএনপির এমন দাবিকে আরেকটা ১/১১ ইঙ্গিত বলছেন তারা। আমরা তো এই সরকারকে নিরপেক্ষই আমরা বলছি, তাইলে আরেকটি নিরপেক্ষ সরকারের প্রশ্ন আসবে কেন? ছাত্রদের অভিযোগকে ভিত্তিহীন দাবি করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, জুলাই ঘোষণাপত্রের অস্পষ্টতা ও সরকারি পৃষ্ঠপোষকতায় ছাত্রদের নতুন দল গঠনের আশঙ্কা থেকেই নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের কথা বলছেন তারা। এইটা একদম অযৌক্তিক একটা কথা, কেননা এই বাংলাদেশে ১/১১ মাধ্যমে সবচাইতে নির্যাতিত দল হলো বিএনপি। এখন ঘোষণাপত্রের কথাই বলছে, কিন্তু এই ঘোষণাপত্রটা কিসের? এটা কি একটা রাজনৈতিক দল গঠনের ঘোষণাপত্র? আর সেই রাজনৈতিক দল গঠনের সাথে যদি এই সরকারের সম্পৃক্ততা থাকে তাহলে তো এই সরকার নিরপেক্ষতা হারাবেই। জামায়াতে ইসলামীর নায়েবে আমির মনে করছেন, এই মুহূর্তে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের কোনো প্রয়োজনীয়তা নেই। রাজনৈতিক অস্থিতিশীলতা দূর করতে বিএনপির দাবিকে আরও সুস্পষ্ট করার আহ্বান তার। তাদের এমন কোনো ভূমিকা আমার কাছে মনে হয়নি যে আরেকটি নিরপেক্ষ সরকারের এই মুহূর্তে কোনো প্রয়োজন আছে। তারা যদি এই বিষয়টিতে খুবই সিরিয়াস হয় তাহলে আমি মনে করি যে আরও সুস্পষ্টভাবে এই সরকারের নিরপেক্ষতা কোন কোন দিক থেকে প্রশ্নবোধক হচ্ছে সেটা আমি মনে করি পরিষ্কার হলেই আর বেশি বিভ্রান্তি হবে না। তবে জাতির কাছে এটা পরিষ্কার করা দরকার। বিএনপির এমন দাবিকে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার বিরুদ্ধচারণ বলছেন এই তরুণ নেতা। গণপরিষদ নির্বাচনের মাধ্যমেই সমতা ফেরার দাবি তার। কোনো ধরনের পার্টি পারপাস সার্ভ করার জন্য, কোনো ধরনের ক্ষমতা কেন্দ্রিক রাজনীতিকে স্ট্যাবলিশ করার জন্য বাংলাদেশে ২০০০ মানুষ জীবন দেয়নি। কমিশনগুলো প্রপোজালগুলো যেগুলো আসছে এগুলোকে ইমপ্লিমেন্টেশনের দিকে যাওয়া উচিত, যাতে করে আমরা গণপরিষদের দিকে মুভ করতে পারি। এবং গণপরিষদের দিকে মুভ করে আমরা একটা নতুন সংবিধান পুনর্লিখন হবে এবং সেটার মাধ্যমে আমরা নতুন বাংলাদেশের যে 2.0 যেটা আমাদের জেনজিরা আদর করে বলেন, সেই 2.0 এর দিকে আমরা আসলে এগিয়ে যাব। এমন প্রেক্ষাপটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের এই সহযোগী অধ্যাপক বলছেন, শিক্ষার্থীদের নতুন দলের সাথে সরকারের সম্পর্ক স্পষ্ট করা জরুরি। একই সাথে সরকারের সঙ্গে বিএনপির দূরত্ব কমাতে না পারলে নেতিবাচক প্রভাব পড়তে পারে দেশের রাজনীতিতে। লোকমুখে এই প্রচারটা আছে যে যারা সরকারে আছে তাদের সাথে হয়তো এই নবগঠিত রাজনৈতিক দলগুলোর সম্পর্ক থাকতে পারে। যদি এটা ক্লিয়ার হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়, তখন তো আসলে শেখ হাসিনার মতো করেই প্রবলেম তৈরি হচ্ছে। বিএনপি এবং সরকার যদি একে অপরকে সহযোগিতা না করে, বিএনপি এবং সরকার যদি একে অপরের কমপ্লিমেন্টারি না হয়, তাহলে কারোর জন্যই ভালো হবে না।
তবে রাজনীতির মাঠে নানা ধরনের বিরোধের মাঝেও জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে শেষ পর্যন্ত ঐক্যবদ্ধ থাকার কথাই জানিয়েছে দলগুলো। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা। যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকে দীর্ঘ 17 দিন চিকিৎসা নিয়ে ছেলে তারেক রহমানের বাসায় গেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। স্বাস্থ্যের উন্নতি হয় শুক্রবার লন্ডনের স্থানীয় সময় রাত 9:30টায় খালেদা জিয়াকে তারেক রহমান তার বাসায় নিয়ে যান। এর আগে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন জানান, বিএনপি চেয়ারপারসন আগের তুলনায় এখন সুস্থ, তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তবে লিভার প্রতিস্থাপনের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থারাইটিস সহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। উন্নত চিকিৎসার জন্য গত 8 জানুয়ারি লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয়েছিল তাকে। বিশ্ব অর্থনৈতিক ফোরামে 4 দিন ব্যস্ততম সময় কাটিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিশ্বের বড় কোম্পানিগুলো বাংলাদেশের বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। তিনি বলেন, ডক্টর ইউনূসের ব্যক্তি ইমেজের কারণে বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে। শুক্রবার বিশ্ব বাণিজ্য সংস্থা মহাপরিচালক বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পরও সহায়তার আশ্বাস দেন। এছাড়া মাতারবাড়ি বন্দর পরিচালনায় আগ্রহ প্রকাশ করেছে সৌদি কোম্পানি। হাসিব বিল্লার প্রতিবেদন। বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি 4 দিনের সফরে উচ্চ পর্যায়ের প্রায় 50টি সাইড ইভেন্টে অংশ নেন প্রধান উপদেষ্টা। সফরের শেষ দিন শুক্রবার 7টি অনুষ্ঠানে যোগ দেন অন্তর্বর্তী সরকার প্রধান। সুইজারল্যান্ডের ডাভোসে বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালক এনগোজি ওকানজো ইয়েওয়েলার সঙ্গে বৈঠক করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা WTO মহাপরিচালককে জানান, আওয়ামী লীগ সরকার দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে, বাংলাদেশ এখন ঘুরে দাঁড়িয়েছে। এ সময় ইয়েলো বলেন, বিশ্বের শীর্ষ ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশে তাদের শিল্পের স্থানান্তর করার আহ্বান জানাবেন তিনি। এছাড়া আশ্বাস দেন, এলডিসি উত্তরণের পরেও ডিউটি ফ্রি বাণিজ্যিক সুবিধা দেওয়ার বিষয়ে বাংলাদেশকে সহযোগিতা করবে বিশ্ব বাণিজ্য সংস্থা। এদিন প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন রেড সি গেটওয়ে টার্মিনাল কোম্পানির নির্বাহী কমিটির চেয়ারম্যান আনেম আলী রেজা। মাতারবাড়ির গভীর সমুদ্র বন্দর পরিচালনায় আগ্রহ প্রকাশ করে আলী রেজা বলেন, মাতারবাড়িকে এই অঞ্চলের অন্যতম প্রধান শিপিং হাব হিসাবে রূপান্তর করতে আগ্রহী তার কোম্পানি। এছাড়া পতেঙ্গা টার্মিনালের দক্ষতা বাড়ানোর জন্য প্রায় $200 মিলিয়ন বিনিয়োগ করার পরিকল্পনার কথা জানান আলী রেজা। অন্যদিকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারী রেড আলিও। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসায় বাংলাদেশে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না জানিয়ে রেড আলিও বলেন, উল্টো চীন থেকে বাণিজ্যিক উৎপাদন বাংলাদেশে সরে আসার সম্ভাবনা আছে। পরে প্রেস সচিব শফিকুল আলম জানান, ডক্টর ইউনূসের ব্যক্তিত্বের কারণে এই সফরে ইউরোপীয় ইউনিয়ন সহ বিশ্ব নেতারা বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দিয়েছে। তারা বাংলাদেশের সংস্কার উদ্যোগকেও স্বাগত জানিয়েছে। তবে সফরে চট্টগ্রাম সমুদ্র বন্দরের সক্ষমতা বাড়ানো ও আসিয়ানের সদস্যপদ পেতে গুরুত্ব দেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশের প্রতি পুরো ওয়ার্ল্ডের অ্যাটেনশনটা ফিরে এসছে প্রফেসর ইউনূসের ইমেজের কারণে। বাংলাদেশে স্ট্যাবিলিটি ফিরে আসে এবং এই স্ট্যাবিলিটি যে ফিরেছে এটার দেখা যাচ্ছে, এটার পুরো মেসেজটা পেয়েছে গ্লোবাল যারা টপ বিজনেসম্যান। এইবারে দাভোসে এসে উনি বারবার বলছেন যে চিটাগাং পোর্টকে আমাদেরকে যে করে হোক এফিশিয়েন্ট করতে হবে। পুরো বে অফ বেঙ্গল জুড়ে যে আমাদের পোর্টের যে ইনফ্রাস্ট্রাকচার যাই আছে সেটাকে আমাদের একটা ওয়ার্ল্ড ক্লাস স্ট্যান্ডার্ড করতে হবে, যাতে এইটার উপর আসলে নির্ভর করছে আমরা বাইরের থেকে কত ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলো কিভাবে বাংলাদেশে আসবে কি আসবে না। 4 দিনের সফর শেষে শনিবার ঢাকায় ফিরবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। হাসিব বিল্লাহ, এখন, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা আজ ঢাকা সহ 8টি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হচ্ছে। এই পরীক্ষা এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রে আছেন সহকর্মী ফরহাদ বিন নূর। বিস্তারিত জানবো তার কাছ থেকে। ফরহাদ, জানাবেন এবার ভর্তি পরীক্ষায় আসন প্রতি শিক্ষার্থীর সংখ্যা কত? এছাড়া পরীক্ষার ধরন বা নিয়মে কোনো পরিবর্তন এসেছে কিনা? ধন্যবাদ উজ্জ্বল হাফিজ। আপনি এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে আজকে কলা, আইন এবং সামাজিক বিজ্ঞান অনুষদের যে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে, সেখানে আসন রয়েছে 2934টি এবং যেখানে
পরীক্ষার্থীরা আবেদন করেছেন 1,25,000-এর বেশি, অর্থাৎ আসন প্রতি 43 জন শিক্ষার্থী আজকে এখানে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আমরা জানি যে পরীক্ষা শুরু হবে সকাল 11টা থেকে 12:30 পর্যন্ত চলবে। এই 1.5 ঘন্টার পরীক্ষায় সেখানে MCQ থাকবে এবং লিখিত পরীক্ষা রয়েছে। আমরা জানি যে গত কয়েক বছর থেকেই এই নিয়মটি হয়ে আসছে। এর আগে লিখিত পরীক্ষা ছিল না, লিখিত পরীক্ষাটা গত কয়েক বছর থেকে যুক্ত হয়েছে। তার আগে শুধু 100 নম্বরের MCQ এর পরীক্ষা থাকতো। তো গতবারের মতোই এবার ভর্তি পরীক্ষাটা অনুষ্ঠিত হচ্ছে। তবে এবার একটু যদি বলে রাখি যে আমরা এবার দেখেছি যখন তাদের এই পরীক্ষার্থীরা যখন HSC পরীক্ষায় অংশ নিয়েছিল, পরীক্ষা চলাকালে তখন জুলাই গণ অভ্যুত্থানের আন্দোলন চলছিল। এরপরে কয়েক ধাপে 5 ধাপে তাদের পরীক্ষাটা পিছিয়ে শেষ পর্যন্ত বাকি পরীক্ষাগুলো, অর্থাৎ অর্ধেক পরীক্ষা হয়ে গিয়েছিল, বাকি অর্ধেক পরীক্ষা আর শেষ পর্যন্ত হয়নি। এই যে পরীক্ষাগুলো তারা দিয়েছিল এর উপরই এবং এসএসসির রেজাল্টের উপর ভিত্তি করেই কিন্তু তাদের ফলাফল আসলে প্রকাশ করা হয়। এবং আমরা দেখেছি যে এই বছর 2024-25 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা কিন্তু ইতোমধ্যেই বিভিন্ন বিশ্ববিদ্যালয় শুরু করেছে। আমরা দেখেছি এর আগে মেডিকেলের ভর্তি পরীক্ষা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের IB এর পরীক্ষাও কিন্তু এর আগে হয়েছে। এবং আজকে যে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদ পরীক্ষাটি হচ্ছে, এখানেও কিন্তু আমরা দেখছি যে শিক্ষার্থীদের একরকম ব্যাপক ভিড় আমরা এখানে লক্ষ্য করছি। আমরা জেনে থাকি যে সাধারণত আগে যে ইউনিটটি B ইউনিট বা খ ইউনিট নামে পরিচিত ছিল, সেই ইউনিটগুলোর নাম কিন্তু এখন পরিবর্তন করা হয়েছে। আগে যেখানে খ ইউনিট বলা হতো বা B ইউনিট বলা হতো, সেখানে কিন্তু এখন বলা হচ্ছে যে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদ। তো শিক্ষার্থীদের কিন্তু একরকম প্রস্তুতি আছেই। আমরা জানি যে তারা সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা দিয়েছিল, কারণ তারা যখন এসএসসিতে অংশ নেয় 2022 সালে, তখন কিন্তু করোনার একটা পরিস্থিতি ছিল। করোনা পরিস্থিতির কারণে স্বাভাবিক সময়ে তাদের এসএসসি পরীক্ষা হয়নি। সে কারণে তাদের দেরিতে পরীক্ষা হবার কারণে এরপরে কিন্তু তারা HSCতে খুব বেশি সময় তারা পায়নি। HSCতে বেশি সময় না পাওয়ার কারণে কিন্তু তারা আমরা জানি যে সংক্ষিপ্ত সিলেবাসে HSCর পরীক্ষাও তাদের অনুষ্ঠিত হয়। এবং সব মিলিয়ে আজকে এখানে কিন্তু অভিভাবক, শিক্ষার্থী সব মিলিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু আমরা এখানে একটা ভিড়ও লক্ষ্য করছি। এখন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় শহরের আশপাশের কেন্দ্রের আশপাশের সড়কগুলোতেও কিন্তু আমরা খানিকটা যানজট লক্ষ্য করছি। বিশেষ করে ব্যক্তিগত গাড়ির সংখ্যা বেড়েছে, অনেকেই এসছেন। তো এই ছিল উজ্জ্বল আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সবশেষ তথ্য। 59 বছর পর চালু হয়ে বছর না ঘুরতেই স্থবির হয়ে পড়েছে রাজশাহীর সুলতানগঞ্জ নৌবন্দর। স্বল্প মূল্যে পণ্য আমদানি ও পরিবহন খরচ কম হওয়ায় দ্রুত এ বন্দরে গতি ফেরার আশা ব্যবসায়ীদের। জাতীয় রাজস্ব বোর্ড ও কাস্টমসের দাবি অনুযায়ী অবকাঠামো নির্মাণে বিনিয়োগ করতেও প্রস্তুত ব্যবসায়ীরা। বণিক সমিতির নেতারা বলছেন, প্রশাসনের সদিচ্ছার অভাবেই বন্ধ হয়ে আছে বন্দরটি। তবে কিছুটা সময় ক্ষেপণ হলেও বন্দরটি নিয়ে আশাবাদী BIWTA। রায়হানুল ইসলামের ক্যামেরায় আরও জানাচ্ছেন রাকিবুল হাসান। সাজসজ্জায় রঙিন রাজশাহীর সুলতানগঞ্জ নৌবন্দরের এ ছবি গেল বছর 12 ফেব্রুয়ারির। বছর না ঘুরতেই সে বন্দর অনুজ্জ্বল, কর্মহীন পড়ে আছে প্রায় পরিত্যক্ত অবস্থায়। অথচ 59 বছর পর 2024 সালে যখন চালু হয়, তারপর থেকে পরীক্ষামূলক 5টি নৌযানে আমদানি রপ্তানি হয়েছে পাথর ও গার্মেন্ট জুট। ব্যবসায়ী নেতাদের দাবি, অন্যান্য বন্দরের তুলনায় স্বল্পমূল্যে পণ্য আমদানি ও পরিবহন খরচে সাশ্রয় করতে পেরেছেন তারা। নৌবন্দর দিয়ে আমদানি রপ্তানি হলে আমাদের প্রায় 20 থেকে 25% আপনার ক্যারিং খরচ কম পড়বে এবং আমাদের একসাথে অনেকগুলো মাল আসবে। উদ্বোধনের পর 4 মাস আমদানি রপ্তানির পরীক্ষামূলক পর্যায় শেষ হলে জাতীয় রাজস্ব বোর্ড ও BIWTA বন্দর নিয়ে ইতিবাচক সাড়া দেয়। ব্যবসায়ীদের দাবি, পরে পণ্য পরিবহনে অবকাঠামো সমস্যা সামনে আনে কাস্টম। বন্ধ করা হয় আমদানি রপ্তানির অনুমতি। তাতে গেল 19 ডিসেম্বর নৌবন্দরটি পরিদর্শন করে রাজস্ব বোর্ড, কাস্টম সহ বন্দর পরিচালনার একাধিক প্রতিনিধি। তখনও সামনে আসে বন্দরের নিজস্ব অবকাঠামো গড়ার প্রসঙ্গটি। তবে দেশের অন্যান্য নৌবন্দরে এমন নজির নেই বলে দাবি ব্যবসায়ীদের। তারা একটা শর্ত জুড়ে দিয়েছে, নিজস্ব অবকাঠামো থাকতে হবে। অবকাঠামো না থাকার কারণে এটা হলো যে তারা অনুমতি দিচ্ছে না, আমরা যেতে পারছি না। অথচ এটা একটা সুন্দর, এই বন্দরের সুন্দর একটা ভবিষ্যৎ আছে।
রাজস্ব বোর্ড ও কাস্টমস কর্তৃপক্ষের শর্তে উদ্যোক্তারা অবকাঠামো উন্নয়ন করতে চাইলেও প্রতিষ্ঠানটি কোনো ধরনের সাড়া দিচ্ছে না দাবি ব্যবসায়ীদের। এ নিয়ে ক্যামেরায় কথাও বলেনি কাস্টমসের কোনো কর্মকর্তা। কাস্টমের কাছে আমরা দিন দরবার করছি, ওনারা একটা জায়গাতে অনড় হয়ে রয়েছে যে আমাদের অবকাঠামো দেন। ব্যক্তিগতভাবে যদি আমি অবকাঠামো বানাই তাহলে ধরেন আমি 5 কোটি টাকা খরচ করব, 5 কোটি টাকা খরচ করার পরে আমাকে পারমিশনটা দিল না, তাহলে আমি এই অবকাঠামো কী করবো? এটা তখন তো আমার হলো যে 30 লাখ টাকায় ভাঙড়িতে বিক্রি করতে হবে। কী কারণে এখন পর্যন্ত আলোর মুখ দেখছে না, আমরা কিন্তু কোনো রিপ্লে কিছু পাই নাই। তা এটা কিন্তু একটু সদিচ্ছার অভাব আমাদের কাছে মনে হচ্ছে, কারণ রাজশাহীর যে পুরো ভৌগোলিক যে অবস্থান বাংলাদেশের মধ্যে সবথেকে নিয়ারেস্ট পোর্ট হচ্ছে এই সুলতানগঞ্জ টু মায়া। রাজশাহীর গোদাগাড়ী সুলতানগঞ্জ নৌবন্দর থেকে ভারতের মুর্শিদাবাদের মায়া বন্দরের দূরত্ব মাত্র 17 কিলোমিটার। বছরের সব সময় এই নৌপথে পানি থাকলেও পণ্যবাহী বাল্ক বা লাইটার চলাচলে নদীর ড্রেজিংয়ে গুরুত্ব দিচ্ছেন ব্যবসায়ীরা। নদীর পানির অবস্থা তাতে আপনার প্রায় 18 থেকে 20 কিলোমিটার প্রায় নদীর চর পড়ে যাচ্ছে। এটা ড্রেজিং করা দরকার, সে ড্রেজিংয়েরও ব্যবস্থা হয়নি। টেন্ডার করে মানে নাব্যতা উন্নয়ন করা এটা একটু সময় সাপেক্ষ, কিন্তু সরকার যেহেতু এটা নদীবন্দর ঘোষণা করেছে, এটা অকার্যকর হওয়ার কোনো সুযোগ নেই। সুলতানগঞ্জ মায়া পোর্ট অফ কল বন্দরটি দিয়ে প্রাথমিকভাবে কয়লা ও পাথরের চিপস আমদানির অনুমতি রয়েছে, যাতে প্রতি টনে ব্যবসায়ীদের সাশ্রয় হবে $10 বেশি। সুলতানগঞ্জের এই বন্দর দিয়ে আসা লাইটার জাহাজ নদীপথে 20 কিলোমিটার ভাটিতে শহর প্রান্তে গিয়ে নোঙর করতে পারবে। গেজেট অনুযায়ী সেটি করা সম্ভব হলে ব্যবসায়ীরা বলছেন সেখানে থাকা বহুমুখী সড়ক ব্যবহার করে আমদানি করা পণ্য পরিবহন সবচেয়ে বেশি সহজ হবে, একই সাথে কমবে খরচ। ব্যবসায়ীরা বলছেন সে কারণে এই বন্দর দিয়ে পণ্য আমদানিতে দ্রুতই অনুমতি চান তারা। রাকিবুল হাসান, এখন গোদাগাড়ী, রাজশাহী। ভোজ্য তেল হিসেবে চাহিদা বাড়ায় চলতি বছর সিরাজগঞ্জে সরিষার রেকর্ড পরিমাণ আবাদ হয়েছে। পাশাপাশি বেড়েছে সরিষা ফুল থেকে মধু আহরণ। জেলায় এবার সরিষা ও মধু মিলিয়ে 1000 কোটি টাকার ব্যবসার আশা কৃষকদের। ইমরান শেখের ক্যামেরায় রিফাত রহমানের প্রতিবেদন। সিরাজগঞ্জের চলন বিলের পাশের প্রতিটি ফসলি মাঠ এখন ঢাকা পড়েছে হলুদের চাদরে। চলতি মৌসুমে চলন বিল সহ সিরাজগঞ্জের প্রায় 87,000 হেক্টর জমিতে চাষ হয়েছে সরিষার। উন্নত জাত ও আবহাওয়া অনুকূলে থাকায় বিঘা প্রতি খরচ হচ্ছে মাত্র 5 থেকে 6,000 টাকা, যেখানে প্রতি বিঘায় উৎপাদন হবে 6 থেকে 7 মণ সরিষা। কম খরচ ও ব্যাপক চাহিদা থাকায় এবছর ভালো লাভের আশা কৃষকদের। 5-6 মণ করে শস্য হয়, যদি এখন 3500 টাকা করে দাম, যদি তোলার পর কাঁচা ভিজা বেচতে পারি তাতে 3000 টাকা থাকবে। গেলবার যে 14 বিঘা বুনছিলাম, ফলন ভালো দেখে দামও বেশি পাচ্ছি দেখে আবার 18 বিঘা করছি। এবার আবহাওয়া ভালো, ইনশাল্লাহ আমরা আশা করি যে এবার আর শস্য ভালো হবে। 9000 টাকা শস্য প্রতি বিঘায় আমরা পাবো। কুয়াশা কম, এই জন্য ফুলটো নষ্ট হওয়ার ভাগ কম, এই জন্য দানা ভালো হবে। সরিষার ফুলে ফুলে মধু সংগ্রহে ব্যস্ত মৌমাছির দল। এবার জেলায় বিভিন্ন প্রান্তে 3000-এর বেশি মৌবাক্স বসিয়েছেন 2 শতাধিক মৌখামারি। গত বছরের তুলনায় মধুর উৎপাদন কিছুটা কম হলেও দাম তুলনামূলক বেশি পাচ্ছেন। প্রতি কেজি মধু পাইকারিতে বিক্রি হচ্ছে 250 থেকে 300 টাকায়। 250 টাকা কেজি হিসাবে মোটামুটি আপনার 2.5 লক্ষ টাকা করে সপ্তাহে আসে। গত বছরের চাইতে ভালো, কিন্তু মধুর উৎপাদন একটু কম। মাসে 40-45 মণ মধু বের হয়। 1 মণ আমাদের মালিকে 1 মণ মধু বেচে 10 থেকে 12,000 টাকা। ভোজ্য তেলের আমদানি নির্ভরতা কমানোর পাশাপাশি সরিষার আবাদ বাড়াতে কৃষকদের পরামর্শ সহ নানা সহায়তার কথা জানায় কৃষি বিভাগ। 80 দিনের মধ্যে হারভেস্ট হয়ে যাচ্ছে এবং প্রতি বিঘা জমিতে 6-7 মণ করে সরিষা পাচ্ছে। এই কারণে কৃষক ভাইয়েরা দিনে দিনে এখানে সরিষার আবাদ বৃদ্ধি পাচ্ছে। খরচ বাদ দিয়েও আমাদের প্রতি বিঘা জমিতে এখানে 5-7 হাজার টাকা এখানে কৃষক ভাইদের নির্বিঘ্নে লাভ থাকতেছে। সিরাজগঞ্জে এবার 1.5 লাখ টন সরিষা ও 360 টন মধু উৎপাদনের লক্ষ্য নির্ধারণ হয়েছে, যার বাজার দর প্রায় 1000 কোটি টাকা। এখন সিরাজগঞ্জ। শরীয়তপুরে সড়ক বিভাগের সমন্বয়হীনতায় জলাবদ্ধতায় শত শত হেক্টর ফসলি জমি। উন্নয়ন প্রকল্পের নামে খাল ভরাট করে রাস্তা ও সেতু নির্মাণ করায় এমন দশা। এতে চাষাবাদ করতে না পারায় ভোগান্তিতে কৃষকরা। অনাবাদি থাকায় বাধাগ্রস্ত হচ্ছে খাদ্য উৎপাদন। খাল বাঁচাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস সড়ক ও জনপথ বিভাগের। সজীব খানের ছবিতে আরও জানাচ্ছেন কাজী মনিরুজ্জামান।
শরীয়তপুরের নড়িয়ার গাগরিজোড়া গ্রামের কৃষক ৭০ঊর্ধ্ব আবু বকর খা। জলাবদ্ধতার কারণে কচুরিপানার নিচে তার ২ একর জমি। এ অবস্থায় ভরা মৌসুমেও চাষ করতে পারছেন না বোরো ধান। এতে দুশ্চিন্তায় দিন কাটছে তার। আবু বকরের অভিযোগ, সড়ক বিভাগের খামখেয়ালিপনায় এমন দশা নশাসন পাড়াগাঁও খালের। এতে জমি থেকে পানি না নামায় লোকসান গুনতে হবে বলে দাবি তার। এই জমিনে ধান হইতো, ওই ধান দিয়ে আমার সংসার চলতো, বাল বাচ্চা খাইতো, আমি খাইতাম। এটি আমার, এখন আমি পথে বসে গেছি বাবা এই জলাবদ্ধতার কারণে। একই অভিযোগ নড়িয়ার নশাসন, গাগরিজোড়া ও পাড়াগাঁও এলাকার হাজারো চাষির। জলাবদ্ধতার কারণে বোরো আবাদ করতে পারছেন না তারা। জানান, অপরিকল্পিতভাবে সেতু নির্মাণ আর সড়ক সম্প্রসারণের কারণে ভরাট করে দেওয়া হয় খালের কীর্তিনাশা নদীর কোটাপাড়া অংশ। এতে বন্ধ হয়ে গেছে খালের পানি প্রবাহ। সময় মতো পানি না নামলে বর্ষায় স্থায়ী হবে জলাবদ্ধতা, দুর্ভোগ বাড়বে স্থানীয়দের। বৃষ্টির পানিতে পানি আর বের হওয়ার মতো জায়গা নেই, এই বুক পর্যন্ত পানি হয়ে যায়, ধান তোলা যায় প্রতি বছর। এই ব্রিজ কারণে আমাকে ওই খালটা বন্ধ হয়ে গেছে, আমরা চাষাবাদ করতে পারি না। আমি তো 10 লাখ টাকা কামাই করতাম বর্ষাকালে, অন্ত মনে হয় একটাও কামাই করারই নেই। এমন বহুত ফ্যামিলি আছে মাছ ধরে বাঁচছে বর্ষাকালে, কিন্তু কেউ 1 টাকা কামাই নেই। সড়ক বিভাগ বলছে, প্রকল্পের নকশা করার সময় খালের বিষয়টি খেয়াল না করায় এমনটি ঘটেছে। যদিও জমির নকশায় শুরু থেকে খালের কথা উল্লেখ রয়েছে বলে জানান ভূমি কর্মকর্তা। 244 নং দাগে খাল এটা বিদ্যমান আছে নকশা অনুযায়ী এবং রেকর্ড অনুযায়ী, এবং এটা জেলা প্রশাসক মহোদয়ের নামে খাল শ্রেণী হিসাবে রেকর্ডভুক্ত আছে। প্রাকৃতিক জলাশয়ের প্রবাহ কোনোভাবে বন্ধ করা যাবে না, সে কারণে এই প্রবাহটা অব্যাহত রাখার জন্য আমরা যে প্রয়োজনীয় পদক্ষেপ দরকার, কালভার্ট নির্মাণ সহ অন্যান্য, সেগুলো আমরা নেব। জলাবদ্ধতার কারণে শরীয়তপুরে এবছর 2812 হেক্টর জমি থাকছে অনাবাদি। এ অবস্থায় পানি নিরসনে শিগগিরই ব্যবস্থা নেয়ার দাবি জানান স্থানীয়রা। এই কচুরিপানার নিচে হাজারো কৃষকের স্বপ্ন চাপা পড়ে আছে। জলাবদ্ধতার কারণে নড়িয়ার নশাসন এলাকার শত শত হেক্টর জমি অনাবাদি রয়েছে। খাল খননের মাধ্যমে পানি নিষ্কাশন করা গেলে ফলবে ফসল, কৃষক ফিরে পাবে তাদের জীবিকা। কাজী মনিরুজ্জামান, এখন নড়িয়া, শরীয়তপুর। এবার যুক্তরাষ্ট্র থেকে বছরে 50 লাখ টন তরলকৃত গ্যাস আনবে বাংলাদেশ। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের আর্জেন্ট এলএনজির মধ্যে হওয়া নন বাইন্ডিং এই চুক্তি স্বাক্ষর হয়েছে। চুক্তি শেষে দেয়া বিবৃতিতে জানানো হয়, এই চুক্তির মাধ্যমে নতুন মার্কিন প্রশাসনের জ্বালানি বান্ধব নীতি প্রতিফলিত হলো। আর্জেন্ট এলএনজি 2.5 কোটি টন এলএনজি সরবরাহের সক্ষমতার একটি অবকাঠামো লুইজিয়ানায় গড়ে তুলেছে। পোর্ট ফরচুনে তাদের প্রকল্পটির কাজ শেষ হলে চুক্তি অনুসারে এখান থেকে বাংলাদেশের রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি পেট্রোবাংলার কাছে এলএনজি বিক্রি করতে পারবে। দিন দিন বাড়ছে বই খাতা সহ সকল শিক্ষা উপকরণের দাম। সংশ্লিষ্টদের দাবি, নরসিংদীতে বছরের ব্যবধানে এসবের দাম বেড়েছে গড়ে 20%। এতে বিপাকে পড়েছেন শিক্ষার্থী ও চাকরির প্রত্যাশীরা। কাউসার আহমেদের ক্যামেরায় রাকিবুল ইসলামের প্রতিবেদন। শিক্ষাই একটি জাতিকে এগিয়ে নেয়, সেজন্য এই খাতে সরকারের বরাদ্দ থাকে বেশি। কিন্তু তারপরও শিক্ষার্থী ও অভিভাবকের কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়ে যখন দাম বাড়ে শিক্ষা উপকরণের। শুধু শিক্ষার্থীরাই নয়, শিক্ষা উপকরণের দাম বাড়ার প্রভাব পড়ে চাকরি প্রত্যাশী থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উপরও। যে কলমটা আগে আমরা 3 টাকা দিয়ে কিনতাম, এখন সেই কলমটা 10 টাকা দিয়ে কিনতে হয়। আগে যে খাতাটা আমরা কিনতাম 50 টাকা দিয়ে, এটা এখন 150 টাকা দিয়ে কিনতে হয়, 3 গুণ বৃদ্ধি পায়। আপডেট তথ্যের কারণে আমাদের নতুন বই কিনতে হয়, কিন্তু যে হারে বইয়ের দাম বাড়ছে, যখন নাগালে বাড়ে চলে যাচ্ছে তখন পড়াশোনার প্রতি অনীহা তৈরি হচ্ছে, আর অনীহা তৈরি হলে দেখা যাচ্ছে আমরা অনেকে পড়াশোনা ছেড়ে দিচ্ছি। নরসিংদীতে এমন চাকরি প্রত্যাশীর সংখ্যা প্রায় 1.5 লক্ষ। এছাড়া জেলায় সব মিলিয়ে শিক্ষার্থীর সংখ্যা অন্তত 5 লাখ। বছর ঘুরে বই খাতা এবং সংশ্লিষ্ট সরঞ্জামের দাম বেড়েছে গড়ে 20%। কয়েক বছরের ব্যবধানে এসব শিক্ষা উপকরণের দাম 50 থেকে 100 টাকা বেড়েছে দাবি শিক্ষার্থীদের। কিছু ক্ষেত্রে তা দ্বিগুণের বেশি। এত দাম দিয়ে বই কেনা, খাতা কেনা, পেন্সিল কেনা, তারপর হচ্ছে আপনার এই নিজের চলা, নিজেদের শিক্ষার যে উপকরণগুলো, এগুলো কিনা অনেক টাফ হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, নতুন সংস্করণের নামে প্রতি বছর বাড়ানো হচ্ছে বইয়ের দাম। বাজারে আধিপত্য বিস্তার করতে বেশ কিছু প্রকাশনা সংস্থা বেছে নিচ্ছে অনৈতিক কৌশল।
শিক্ষার্থীরা বিভিন্নভাবেই হচ্ছে যে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং নানাভাবে তারা বিপদগামী হচ্ছে, অনীহা তৈরি হয় পড়াশোনার প্রতি। সো এটা বলাই যায় যে আসলে বই দাম বৃদ্ধির পাশাপাশি হচ্ছে যে শিক্ষার্থীদের ঝরে পড়ার প্রবণতাটাও এখন বেশি দেখা যাচ্ছে। ইন্ডিয়ায় যে বইটার মূল্য 100 টাকা, বাংলাদেশে সেটার মূল্য 200-250 টাকা। তো এই উপমহাদেশের বিবেচনায় মূল্য বৃদ্ধির এই প্রবণতাটা আমাদেরকে বই বিমুখ করে তুলছে। ফি বছর প্রায় 20% করে শিক্ষা উপকরণের দাম বাড়ার যৌক্তিক কারণ ছাড়াও বেশ কিছু অজানা কারণও রয়েছে বলে দাবি জেলা পুস্তক বিক্রয় সমিতির। প্রতি বছরে মূলধন বৃদ্ধি হচ্ছে, যার কারণে অনেকে এই সময়ের সাথে তাল মিলাতে পারছে না, যার জন্য তারা বইয়ের ব্যবসা ছেড়ে অন্য বিকল্প ব্যবসা এবং প্রবাস জীবন পর্যন্ত বেছে নিতে তারা বাধ্য হচ্ছে। শিক্ষা উপকরণের দাম বাড়লে বেড়ে যায় শিক্ষার্থী ঝরে পড়ার সংখ্যা, সাথে সংখ্যা বাড়ে অপরাধ প্রবণতার। এমন বাস্তবতায় শিক্ষা উপকরণের দাম ক্রয় ক্ষমতার মধ্যে রাখার দাবি সব শ্রেণী পেশার মানুষের। রাকিবুল ইসলাম, এখন, নরসিংদী। এর মধ্যে 5 শতাধিক অবৈধ অভিবাসী আটক, সামরিক বিমানে চড়িয়ে ফেরত পাঠানো হয়েছে আরও 1000-এরও বেশি মানুষকে। ক্ষমতা গ্রহণের পরে অভিবাসীদের বিরুদ্ধে ট্রাম্প সরকারের এমন কঠোর অবস্থানে সীমান্তে অপরাধ বাড়বে বলছে স্থানীয় প্রশাসন। আরও জানাচ্ছেন নুজহাত কামাল। গেল সোমবার 47তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েই প্রতিবেশী মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্তে অভিবাসীদের প্রবেশ নিষিদ্ধে নির্বাহী আদেশ জারি করেন ডোনাল্ড ট্রাম্প। ক্ষমতা গ্রহণের প্রথম দিনই অবৈধ অভিবাসনকে জাতীয় জরুরি সংকট ঘোষণা করেন এবং সীমান্তে নিরাপত্তা নিশ্চিতে সহযোগিতার দায়িত্ব দেন সেনাবাহিনীকে। রাজনৈতিক আশ্রয় এবং মার্কিন ভূখণ্ডে জন্ম নেয়া ভিনদেশি মা বাবার সন্তানকে নাগরিকত্ব প্রদান নিষিদ্ধেও নেন পদক্ষেপ। বিপদসংকুল পথ পেরিয়ে কোনো রকমে বিশ্বের সবচেয়ে ধনী দেশটিতে পা রেখেছিলেন ভাগ্য বদলের আশায়। ট্রাম্পের দায়িত্বের প্রথম 3 দিনেই গ্রেপ্তার হয়েছেন এমন 500-র বেশি অবৈধ অভিবাসী। যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট তথা আইসের তথ্য অনুযায়ী বৃহস্পতিবার পর্যন্ত আটক 450 ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে। 150-র বেশি মানুষকে গ্রেপ্তার দেখানো হলেও তাদের বিরুদ্ধে কোনো অপরাধের অভিযোগ দেখাতে পারেনি প্রশাসন। একই সময়ে সামরিক বিমানে চড়িয়ে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হয়েছে হাজার খানেক অবৈধ অভিবাসীকে। অভিবাসীদের বিরুদ্ধে এমন কঠোর অবস্থান সীমান্তে অপরাধ বাড়াবে বলছে স্থানীয় প্রশাসন। With my experience, I believe we're going to encounter more vehicle pursuits. We're going to encounter more people trying to smuggle through the brush area, through the ranches, through the farms. As it gets harder and harder to cross the border illegally, people are going to become more and more desperate, whether it's the people themselves that are illegal aliens that are crossing, or it's the smugglers. They need to be successful for them to make money, and as it gets harder and harder for them to be successful, we do see that the increases in assaults, uses of force, things like that do. যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তে অনুপ্রবেশ ও চোরাচালান ঠেকাতে 10,000 সেনা চেয়ে সশস্ত্র বাহিনীকে অনুরোধ জানাতে পারে মার্কিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সীমান্তে টহল বিষয়ক ফাঁস হওয়ায় একটি নথির বরাতে জানিয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যম। নুজহাত কামাল, এখন, বিশ্ব। ক্ষমতা গ্রহণের পরে বিভিন্ন ইস্যুতে সমালোচনায় পড়তে হয়েছে যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে, যার মধ্যে অন্যতম হল গ্রিনল্যান্ড কেনার বিষয়টি। জনমত জরিপে উঠে এসেছে প্রায় 78% মানুষ ট্রাম্পের এই সিদ্ধান্তকে আধিপত্য বিস্তার বলে ধিক্কার দিচ্ছেন। জাহানারা ভুইয়ার প্রতিবেদন। গালফ অফ মেক্সিকোর নাম পরিবর্তন করে গালফ অফ আমেরিকা, পানামা খালের দখল ও গ্রিনল্যান্ড কেনার মতো বিতর্কিত সব ইস্যু সঙ্গে নিয়েই যুক্তরাষ্ট্রের মসনদে বসেছেন ডোনাল্ড ট্রাম্প। বিশ্বে আধিপত্য বাড়ানোর চিরায়ত বৈশিষ্ট্য থেকেই হয়তো এসব সিদ্ধান্ত মার্কিন প্রেসিডেন্টের। তবে ট্রাম্পের এই সিদ্ধান্ত ব্যাপক সমালোচনা কুড়াচ্ছে বিশ্বজুড়ে। চীনের গ্লোবাল টেলিভিশন সিজিটিএন পরিচালিত বিশ্বব্যাপী অনলাইন জনমত জরিপে দেখা যায় এতে অংশগ্রহণকারী 78%ই যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে আঞ্চলিক সম্প্রসারণমূলক আধিপত্য বলছেন। শুধু জরিপ নয়, মার্কিন প্রেসিডেন্টের এমন সিদ্ধান্তে সরাসরি ভুক্তভোগীরাও ক্ষোভে ফুঁসছেন। এমনই একজন ডেনমার্কের রাজনীতি বিষয়ক বিখ্যাত টেলিভিশন সিরিজ বোর্গেনের নাট্যকার অ্যাডাম প্রাইস। বন্ধুরাষ্ট্র হয়েও কেন গ্রিনল্যান্ডের দিকে হাত বাড়িয়েছেন ট্রাম্প জানতে চান তিনি।
It was very strange all of a sudden to see Greenland appear in the headlines now with the United States, and obviously this very strange situation with the current leadership in the US demanding almost full control over Greenland. বহু আগে থেকেই যুক্তরাষ্ট্রের চোখ আর্কটিক মহাসাগরের দিকে। রাশিয়া ও চীনের পাশাপাশি তারাও সেখানে প্রভাব খাটাতে চায় জোরালোভাবেই। 2019 সালে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের পরই ডেনমার্কের স্বায়ত্তশাসিত এই অঞ্চলটি কেনার আগ্রহ দেখান ট্রাম্প। আর এবার ক্ষমতা গ্রহণের পরপরই এ বিষয়ে পদক্ষেপের কথা জানায় হোয়াইট হাউস। তবে প্রাকৃতিক সম্পদে ভরপুর গ্রিনল্যান্ডের অখণ্ডতা রক্ষায় একজোট এ অঞ্চলের মানুষ। We don't know the American demands and wishes for Greenland because the idea of buying Greenland is off the table. It's not going to happen. It is impossible. বিপুল পরিমাণ খনিজ সম্পদে ভরপুর গ্রিনল্যান্ডে রয়েছে 56,000 অধিবাসী। 300 বছর থেকে ডেনমার্কের নিয়ন্ত্রণে থাকা এই অঞ্চলের মানুষেরা স্বাধীনতার আকাঙ্ক্ষাকে পুঁজি করে দিন পার করছে। ডোনাল্ড ট্রাম্পের নতুন এই ঘোষণায় তাই বড় ধরনের প্রভাব পড়তে পারে এ অঞ্চলের সাধারণের মধ্যে। জাহানারা ভুঁইয়া, এখন বিশ্ব। রাশিয়ার রায়াজান প্রদেশে তেল শোধনাগার ও রাজধানী মস্কোর গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে সফল হামলার দাবি ইউক্রেনীয় সেনাবাহিনী। রয়টার্স বলছে একযোগে 121টি ড্রোন ব্যবহার করে এই ড্রিপ স্ট্রাইক অপারেশন চালিয়েছে ইউক্রেন। কিয়েভ জানায় মস্কোর দক্ষিণ পূর্বাঞ্চলীয় রায়াজান অঞ্চলের ওই তেল শোধনাগারে হামলার কারণ ছিল ইউক্রেনীয় সেনাদের প্রধান উদ্দেশ্য। ইউক্রেনীয় সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা বলছেন ওই তেল শোধনাগারটি মূলত মিসাইল ও সরঞ্জাম সমরাস্ত্র নির্মাণের কাজে ব্যবহার করত পুতিন বাহিনী। যদিও ইউক্রেন থেকে ছোড়া সবগুলো ড্রোন প্রতিহত করা হয়েছে বলে দাবি করেছে ক্রেমলিন। মস্কোর পক্ষ থেকে আরও জানানো হয়, হামলা সফল হলে রায়াজান ও মস্কো সহ মোট 13টি অঞ্চলে ক্ষয়ক্ষতি হতে পারত। ইউক্রেনের পক্ষ থেকে আরও বলা হয়েছে, কিয়েভের একটি আবাসিক ভবনে রুশ ড্রোন হামলার জবাব দিতেই সিরিজ ড্রোন হামলার পরিকল্পনা করা হয়। রাশিয়ার ওই হামলায় 3 জন নিহত হয়েছেন বলেও দাবি করেছে ইউক্রেনীয় সেনাবাহিনী। এখন বাণিজ্য শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। নির্বাচনকালীন সরকার নিয়ে পরস্পর বিরোধী অবস্থানে বিএনপি ও জামায়াত। গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার পরিপন্থী বলছে নাগরিক কমিটি। রাজনৈতিক দল গঠনের সাথে যদি এই সরকারের সম্পৃক্ততা থাকে তাহলে তো এই সরকার নিরপেক্ষতা হারাবে। এই সরকারের নিরপেক্ষতা কোন কোন দিক থেকে প্রশ্নবোধক হচ্ছে সেটা আমি মনে করি পরিষ্কার হলেই আর বেশি বিভ্রান্তি হবে না। কমিশনগুলো প্রপোজালগুলো যেগুলো আসছে এগুলোকে ইমপ্লিমেন্টেশনের দিকে যাওয়া উচিত, যাতে করে আমরা গণপরিষদের দিকে মুভ করতে পারি। এলডিসি উত্তরণের পরও বাংলাদেশকে সুবিধা দেওয়ার আশ্বাস বিশ্ব বাণিজ্য সংস্থার। দাভোসে প্রধান উপদেষ্টার সঙ্গে মহাপরিচালকের বৈঠক। হাসপাতাল ছেড়ে তারেকের বাসায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। শারীরিক অবস্থার উন্নতি হয়েছে জানালেন চিকিৎসক। যুক্তরাষ্ট্রে 5 শতাধিক অবৈধ অভিবাসী আটক, নিজ দেশে ফেরত হাজারের বেশি। ট্রাম্পের কঠোর অবস্থানে সীমান্তে অপরাধ বাড়ার শঙ্কা। আর এই ছিল এখন বাণিজ্যের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.টিভি, ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন, সরাসরি ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।